আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা স্বাধীন দেশের পুলিশ কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, পুলিশকে কোনো দলের প্রতি আনুকূল্য অথবা কোনো দলের প্রতি বিরাগ ভাজন হবে, অথবা পুলিশের মূল দায়িত্বটা কি হবে? একটা রাজনৈতিক দলের পদলেহন করা, অথবা একটা কোনো বিশেষ রাজনৈতিক দলকে সারাক্ষণ দৌড়ের উপর রাখা। এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকালকে একদম খুবই দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে পুলিশ কোনো দলের অনুগত হবে না। আমি আবারও বলছি, উনি বলেছেন পুলিশ কোনো দলের অনুগত হবে না, বরং আইন অনুযায়ী পরিচালিত হবে। এই যে কথাটা উনি বলেছেন, যদি এটা আমাদের দেশে বাস্তবায়িত হয় অথবা যদি হতো, তাহলে হয়তো আজকে আমরা এই ভয়ঙ্কর অবস্থায় পড়তাম না। পুলিশের ব্যাপারে এখন আমরা কি দেখি, সারা দেশের মানুষ, আপনারা যেখানে যাবেন দেখবেন, গ্রামের অঞ্চলে যান, মফস্বলে যান, কি দেখবেন যে সরকারি দলের যারা লোকজন আছেন, সেটা সরকারি মূল দল হোক অথবা যুব দল হোক অথবা ছাত্র সংগঠন হোক, সরকারি দলের যারা আছেন তাদের কাছে পুলিশের এক ধরনের চেহারা, এবং বিরোধী দলের যারা আছেন তাদের কাছে আরেক ধরনের চেহারা, অথবা যারা কোনো দলেরই না তাদের কাছে পুলিশের আরেক ধরনের চেহারা। সরকারি দলের লোকজন যে কোনো সময় থানায় যাচ্ছেন, তদবির করছেন, একে ছাড়িয়ে আনছেন, ওকে ধরি, অনেক কিছু করছেন, কিন্তু এটা কি অন্য অন্য দলের লোকরা পারে না। অথচ দেখেন, এই প্রধানমন্ত্রী তারেক রহমান যখন উনি নির্বাচনে বিজয়ী হলেন, প্রথম ভাষণে কিন্তু উনি বলেছিলেন যে যারা তার দলকে তাদেরকে ভোট দিয়েছেন, যারা তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এবং যারা কোনো ভোটই দেন নাই, ওনার দল, ওনার সরকার, এই সকলের সরকার। ওনার মধ্যে, চিন্তার মধ্যে, ওনার কথার মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে উনি কোনো বিশেষ একটা দলের প্রধানমন্ত্রী না। ওনার সরকার বিশেষ একটা দলের সরকার নয়। ওনার সরকার সবার প্রতি একই দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এবং তত্ত্বগতভাবে লজিক্যালি এটাই হওয়া উচিত। আমরা নিজেরাও এটাই চাই, এবং যদি এমনটা করা যায় তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি পেতে পারবো, যার জন্য আমরা সবসময় একটা হাহাকার করে এসেছি। আমরা সবসময় দুঃখ করেছি এই দেশটাকে দ্বিধাবিভক্ত করে দেওয়া হচ্ছে, এই দেশটাকে ভাগ করে দেওয়া হচ্ছে, আমরা আর তোমরা বানিয়ে দেওয়া হচ্ছে। তা যেন না হয়, যাতে যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, এই প্রত্যাশাটা আমি কিন্তু ওনার কথায় পেয়েছি। এবং সর্বশেষ গতকালকে যে পুলিশ সপ্তাহ হলো, সেখানে উনি এই একই কথা বললেন যে পুলিশ কোনো দলের অনুগত হবে না। এই যখন উনি বললেন, তখন আমরা কি দেখছি? আমরা পুলিশ বাহিনীতে দেখি গত 22শে এপ্রিল ওনার দল ক্ষমতায় আসার পরে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 13 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। কেন? ওনারা কোনো অপরাধ করেছেন? যদি অপরাধ করেন তাহলে তাদের শাস্তি হবে। সেই অপরাধটা কি আমরা জানতে চাইব। এত বড় পদে থেকে যদি অপরাধ করেন, সেটা জানার অধিকার কি আমাদের সাধারণ মানুষের নাই? অপরাধ আমাদেরকে জানান, ওনারা এই অপরাধ করেছেন। ওনারা কি অপরাধ করেছেন? ওনাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হলো কেন? ঠিক আছে, 22শে এপ্রিল গেল, তার ঠিক 10 দিনের মাথায় মে মাসের 3 তারিখে আমরা দেখলাম যে আরও 16 জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। দেখেন, ডিআইজি কিন্তু অনেক বড় একটা পদ, অনেক বড় একটা পদ, এসপিরও উপরে। সেই 16 জন ডিআইজিকে আপনি একবারে অবসরে পাঠাই দিলেন কেন? তারা কোনো অন্যায় করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, ঘুষ খেয়েছিল, উৎকোচ কী করেছে তারা? ব্যাখ্যাটা আমরা জানতে চাইতে পারি না? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে উনি বলেছেন যে নিয়োগ, বদলি, প্রমোশন বা ডিসিপ্লিনারি অ্যাকশন এগুলো মন্ত্রণালয়ের রুটিন কাজ, এগুলো চলছে, এটার কোনো টাইম লিমিট নাই, এটা প্রতিদিনকার কাজ।
তার মানে এই যে বাধ্যতামূলক অবসরে পাঠানো, এটা তো নিয়োগ বদলি প্রমোশন না, এটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। এদের ব্যাপারে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। আগে 13 জন, পরে আরও 16 জন। ডিসিপ্লিনারি অ্যাকশনটা কি প্রতিদিনকার কাজ? হঠাৎ করে একই দিনে 16 জনকে, একই দিনে 13 জনকে ডিসিপ্লিনারি কি, আর কি ডিসিপ্লিন ভঙ্গ করলো? আমাদের দেশে এগুলি চলে। আমরা যে একদম বুঝি না তা তো না। আপনারা আপনাদের মতো করে বলেন, আমরা আমাদের মতো করে বুঝি। এর মূল কারণ হলো কিছুই নেই। এগুলো আমরা আগেও দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেছি, অনেককে বাদ দিয়ে দিয়েছে। মূল কারণ হলো তারা আওয়ামী লীগ করেন, অথবা তারা আওয়ামী লীগ করেন বলে সন্দেহ করা হচ্ছে, এটা একটা হতে পারে। তারা হয়তো আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছিল, আওয়ামী লীগ আমলে প্রমোশন পেয়েছিল, এই কারণে তাদেরকে আপনারা বাদ দিয়েছেন। আবার আওয়ামী লীগ আমলে এটা ঘটেছিল, যারা বিএনপি আমলে নিয়োগ পেয়েছিল, যারা বিএনপি করে বলে সন্দেহ করেছিল, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। ওটা একটা অন্যায় ছিল। তো ওই অন্যায় যদি আপনিও করেন, তাহলে ওদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কি? আওয়ামী লীগ আমলেও কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বলতেন যে পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না, পুলিশ সবার হয়ে কাজ করবে। তাহলে কি আওয়ামী লীগ আমলের প্রধানমন্ত্রী আর এই বিএনপি আমলের প্রধানমন্ত্রীর কথা কি আমরা একইভাবে ধরব? যখন আওয়ামী লীগ আমলের প্রধানমন্ত্রী বলতেন যে পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না, আমরা বিশ্বাস করতাম না। কিন্তু আমরা তো তারেক রহমানের কথাকে বিশ্বাস করতে চাই। তো বিশ্বাস করার যখন আমরা করতে চাই, সেই করার মতো বাস্তবতা, করার মতো ঘটনা প্রবাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন তৈরি করছে না? নাকি প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমি যা বলি তোমরা বিশ্বাস করো না? এই প্রশ্নটা কিন্তু আমরা করব এই কারণে যে এই সরকার মাত্র তার যাত্রা শুরু করেছে। দেখুন, আওয়ামী লীগ আমলে অনেক কিছু হয়েছে, কিন্তু এই এক সপ্তাহের মাথায় এই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 29 জনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার ঘটনা এর আগে এভাবে ঘটেছে কিনা, এটা নিয়ে আমি মনে করতে পারছি না। মাত্র 10 দিনের মাথায় এতগুলো হয়েছে কিনা, এটা আমি আসলে মনে করতে পারছি না। কিন্তু আমাদের বর্তমান সরকারের আমলে এটা ঘটলো। কেবল তাই না, বর্তমান সরকারের আমলে আরেকটা বড় ঘটনা ঘটলো, সেটা আমি আগে কখনো শুনিনি। সেটা কি, যে এই 2014 সাল থেকে যত পুলিশ নিয়োগ হয়েছে, তার মধ্যে 50,000 কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করা হবে। মানে কী তদন্ত করবেন? যে ওরা চুরি করে কিনা? তো চুরি করার জন্য বাড়ি বাড়ি যেতে হবে কেন? বাড়ি বাড়ি যেতে হবে এই কারণে যে আপনারা দেখতে চাইবেন যে এই লোকগুলোর ফ্যামিলিতে কেউ কখনো আওয়ামী লীগ করেছে কিনা, অথবা ওনার বাবা আওয়ামী লীগ করতো কিনা, অথবা উনি ছাত্রলীগ করতেন কিনা, অথবা ওনার ফ্যামিলিতে কেউ আছে কিনা আওয়ামী লীগের, অথবা কীভাবে কী হয়েছে, এগুলো দেখবেন আপনারা। বাড়ি বাড়ি তদন্ত অর্থটাকে এটা তো দেখবেন। তো 50,000 2014 সাল থেকে, তার মানে যে লোকটা 2014 সালে পুলিশ কনস্টেবলটা কি একটা ছোট চাকরি ভাই, একদম মানে এন্ট্রি লেভেলের চাকরি, হয়তো ইন্টারমিডিয়েট পাস অথবা এসএসসি পাস, এই একটা কনস্টেবলের চাকরি, সেখানেও দলীয়করণ হয়েছে কিনা এটা আপনি এতদিন পরে দেখতে হবে। ওরা কি আপনার সরকারকে উৎখাত করবে? ওদের উপর আপনার আস্থাটা নাই কেন? ধরেন আপনার আস্থা নাই, ওনাদেরকে বাদ দিয়ে দিলেন, যে এই 50,000 লোক আপনার সরকার সম্পর্কে কি ধারণা নিয়ে জীবনযাপন করবে? তাদের তো আপনি মেরে ফেলবেন না, ওই লোকগুলো এই সমাজেই থাকবে। 50,000 পুলিশকে যদি আপনি বাদ দেন, তাহলে 50,000 পরিবার, এই 50,000 পরিবারে যারা সদস্য আছে তারা সবাই সহ আপনার সরকার সম্পর্কে কি ভাববে? আমি ধরে নিচ্ছি এই 50,000-এর 50,000-ই ধরেন আওয়ামী লীগের লোকজন, ধরলাম এদের ফ্যামিলিতে কেউ না কেউ আওয়ামী লীগ আছে, তাদেরকে যদি আপনি কিছুই না বলে চাকরিতে রাখেন, তারা বরং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, ভাববে যে আমরা যে দলকে আগে সমর্থন করতাম সেই দলের কী আচরণ ছিল, তার বিপরীতে এই দলের আচরণটা কি। তারা চাকরি রক্ষা করতে চাইবে এবং তারা আপনাদের দল সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব পোষণ করবে। কিন্তু সেটা না করে আপনি তাদের সরাসরি আপনাদের সম্পর্কে একটা প্রতিহিংসামূলক মনোভাব তৈরি করার জন্য আপনি তাদেরকে বাধ্য করতেছেন। হয়তো সবাইকে বাদ দেবেন না, কিন্তু যতদিন পর্যন্ত এই যাচাই বাছাই চলবে, এর মধ্যে এই পরিবারগুলোর উপর দিয়ে কী চলবে একবার ভেবেছেন? এবং আরেকটা জিনিস কী হবে, প্রচুর টাকা পয়সার লেনদেন হবে। যাদেরকে দিবেন তদন্ত করতে তারা টাকা খাবে,
যে বলবে যে তোমাকে আমি আওয়ামী লীগ বানাই দিব, আমাকে 50,000 টাকা দাও, আমাকে 1,00,000 টাকা দাও, এই চলবে। এগুলো তো দেখে দেখে আমরা অভ্যস্ত। পুলিশ ভেরিফিকেশনের সময় কী হয়? এগুলিই হয়। টাকা দিলেই ভেরিফিকেশন ঠিক, টাকা না দিলে ভেরিফিকেশন খারাপ। এগুলো আমরা দেখিনি। আপনারা জানেন না এগুলো? আপনারা তো ভিন দেশে থাকেন না, আপনারা তো ভিন গ্রহের লোক নয়, তাহলে এগুলো আপনারা কেন করেন? আমার কথা হলো, যেটা বলবেন সেটা করবেন, যেটা করতে পারবেন না সেটা বলবেন কেন? আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। আবারও বলছি, প্রধানমন্ত্রী বলেছেন পুলিশ কোনো দলের হবেন না। তো ওনার উপস্থিতিতে আজকে রাজধানীতে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে আবেগঘন একটা বক্তৃতা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। বক্তৃতাটা আমরা শুনেছেন মোটামুটি। সেখানে উনি কী বলেছেন? সেখানে প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন। এদের সবার সামনে এই রেজাউল করিম মল্লিক কী বলেছেন? উনি বলার চেষ্টা করেছেন, একদম স্পষ্ট করে বলেছেন যে উনি কিভাবে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তারপরে সেই কারণে তার চাকরি হওয়ার